গণভোটের প্রচারণায় ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের। নির্বাচনে 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি। এবং বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো আপোষ করেননি, মন্তব্য আমির খসরুর। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। বলেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়, অতীতের মতো শাসন ব্যবস্থা আর চায় না। কিন্তু রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কিনা তা এখন স্পষ্ট নয় বলে মন্তব্য তার। বলেন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপরে। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে না বলে মনে করেন নৌ পরিবহন উপদেষ্টা। অনুষ্ঠানে সুজনের প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার বলেও মন্তব্য করেন সুজনের প্রধান নির্বাহী। নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে এবং সেটার জন্য যা সহযোগিতা দরকার ডেফিনেটলি সরকার করবে, কারণ সরকার তো ইলেকশন দিতে চাচ্ছে। আপনারা তো কেউ তার ঘাড়ের উপরে চাপেন নি যে নির্বাচন দিতে হবে। গভর্নমেন্ট ইজ গিভিং ইলেকশন বিকজ ওটা আমাদের আলটিমেট এইম ছিল যে আমরা একটা প্রচ্ছন্ন নির্বাচনের মাধ্যমে যেই আসুক তাকে হ্যান্ড ওভার করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট ঘিরে 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। 12 ফেব্রুয়ারির ভোট ঘিরে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে ভোটার 13.25 কোটি। 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2,60,000-এর মতো ভোট কক্ষ থাকবে। তফসিল ঘোষণার আগে 2 দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরই আইনশৃঙ্খলা বিষয়ক এই পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা এই নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময় আপোষ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপোষ করেননি। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোক সভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানেই তিনি এ মন্তব্য করেন। বলেন, নেত্রীর এই ত্যাগ ও আপোষহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতটা সাহসী। তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেননি। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাদের মনে আছে? হ্যাঁ, একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। ওই তখনই তো আপোষহীনতার প্রশ্নটা আসছে। পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি, 1/11, 1/11, আবার ওই একমাত্র নেতা যিনি আপোষহীন করেন। বিগত 3টি নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলো সমন্বয় করে সম্মিলিতভাবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
দুপুরে আগারগাঁওয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৩ নির্বাচনে যেসব নাগরিক পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি তাদের পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়নি। বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮১ সংস্থা নিবন্ধন পেয়েছে। ইসি আরও বলেন, নীতিমালার মধ্যে থেকে পর্যবেক্ষকদের সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচন হলো লাইনচ্যুত ট্রেনকে লাইনে উঠিয়ে চালানো। যেহেতু সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল, স্বতন্ত্র প্রার্থীরা 1% ভোটের যে এই বিভিন্ন বিধানগুলো হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে পরবর্তী যে 3টা নির্বাচন, এখানে যেহেতু আর কোনো আইনের ধারধারি নাই, আমরা এই যে 2007-08 সালে যে বিধানগুলো করা হলো, সংশোধন পরিমার্জন করা হলো, এগুলো আর ঘষা মাজা করার সুযোগ পাইনি আমরা বাকি 3টা নির্বাচনে। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা শিগগিরই হচ্ছে, তবে এনসিপিকে 10টি আসন দেওয়ার বিষয়টি কাল্পনিক বলে দাবি করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। বলেন, প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তাহের। বলেন, এ ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এ সময় তাহের বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে তার দল। ক্লিয়ার পাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ এখনো পুরো ক্লিয়ার হয়নি। সুতরাং এটা কাল্পনিক এবং এটা সত্য নয়, এটা আমি বলতে পারি। এক ধরনের ইনক্লিনেশনটা হচ্ছে এবং সেটা সরকার এবং ইলেকশন কমিশনের কিছুটা পক্ষপাতিত্বের কারণে একটা ইমপ্রেশন দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এবছর থেকে সব প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট দিতে হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। আজ ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, নতুন এই ব্যবস্থার অধীনে করদাতাদের আর ভ্যাট অফিসে যেতে হবে না। এর পরিবর্তে রিফান্ডের টাকা সরাসরি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সামগ্রিক কার্যক্রমকে ডিজিটালাইজড করার লক্ষ্য পুনর্ব্যক্ত করে আব্দুর রহমান খান বলেন, কর শুল্ক আদায়ের প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই তাদের প্রধান লক্ষ্য। এ প্রক্রিয়াকে আরও সহজ ও জনবান্ধব করতে প্রয়োজনে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতেও সরকার দ্বিধা করবে না। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য। আমরা ইলেকট্রনিক সিস্টেমটা চালু করে দিই, তারপর আমরা দেখব যদি প্রসেসটাকে আরও সহজ করা লাগে আমরা আইন সংশোধন করব। আমরা এটাকে কমপ্লিটলি স্বচ্ছ করতে চাই। বাংলাদেশের ডিজিটাল অ্যাডভার্টাইজিং সক্ষমতা উন্নয়নে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ AAAB এবং আলেফের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আলেফ বাংলাদেশে গুগল ও টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক ডিজিটাল প্ল্যাটফর্মের অথরাইজড কমার্শিয়াল পার্টনার হিসেবে নিয়োজিত রয়েছে। রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে AAAB'র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক MA মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন আলেফ গ্রুপ ইনকর্পোরেটেড কান্ট্রি ডিরেক্টর এহসানুল হক ও পার্টনার ডিরেক্টর আহসানুর রহমান। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। এনসিপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতাকর্মীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে এখনই যদি তারা ক্ষমতা, পেশি শক্তি ও কালো টাকার দাপট দেখায়, তাদের মাধ্যমে আগামীর
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হবে। এ সময় হলফনামা সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে সার্জিস বলেন, হলফনামায় বার্ষিক আয়কর রিটার্নের তথ্যে অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল, কিন্তু এই বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় কেউ যদি তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারে তাহলে যে শাস্তি দেয়া হবে তা মেনে নেয়ার কথা জানান সার্জিস আলম। যে একটি তথ্যের ক্ষেত্রে যেই তথ্যটি হচ্ছে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ, এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি, যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা টাইপিং মিস্টেক ছিল। 9 লক্ষ টাকা সেখানে 28 লক্ষ টাকা লেখা ছিল, সেটা আমরা দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এটা আসলে বলতে হয়, ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া আমরা যেটা দেখলাম যে এমনভাবে ফ্রেমিং করা হয়েছে যেন বিষয়টা এরকম যে এখানে কত টাকা অসৎ পথে উপার্জনের রয়েছে, আমাদের এখানে কত টাকা দেখিয়েছি এটার মনে আমরা হিসাব মিলাতে পারিনি। তো এটার মধ্য দিয়ে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা এই ধরনের অনৈতিকভাবে আর্থিক উপার্জন, এই ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে, যেটা আসলে আমার জায়গা থেকে মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একজন প্রার্থীকে হয়রানি করা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ রনি নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দইখাওয়া সীমান্তের 902 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রনি সহ কয়েকজন সীমান্ত দিয়ে ভারতের প্রায় 150 গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ এর টহল দল এক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় রনি মিয়া পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে বিজিবি। চলতি মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। সকালে বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার এই তাপমাত্রা পরিমাপ করে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে নওগাঁর আকাশে সূর্যের দেখা নেই। প্রতিদিন ভোর থেকে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকছে। তাপমাত্রা সামান্য বেশি থাকলেও সূর্য না ওঠায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা এবং উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। এতে সড়ক মহাসড়কে যান চলাচল কমে গেছে। এদিকে আগামী কয়েকদিনে নওগাঁয় তাপমাত্রা আরও কমতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বিসিবি। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বলে আইসিসিকে এক চিঠিতে সরাসরি জানিয়ে দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। গতকাল রাতে সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি, যেখানে টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। এরই প্রেক্ষিতে আজ বিকেল 4টায় সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির নীতি নির্ধারকরা। বৈঠকে ভারতে খেলার মতো পরিবেশ নেই উল্লেখ করে আগের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানায় বিসিবি। এ সময় আইসিসিকে আজ বা আগামীকালের মধ্যে চিঠি দেয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের আরও 14 পরিচালক উপস্থিত ছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে প্রায় একই সময় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। বাংলাদেশ সময় রাত 1:30 ও 2:15টায় মুখোমুখি হবে দলগুলো। ওয়েস্ট লন্ডন ডার্বির চেলসি ও ফুলহ্যাম ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র। তবে এই ম্যাচে ব্লুদের ডাগআউটে দেখা যাবে ভারপ্রাপ্ত কোচ কালাম ম্যাকফারলেনকে। চেলসির অনূর্ধ্ব 21 দলের এই কোচের অধীনেই সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 1 পয়েন্ট পায় ব্লুরা। তবে শুধু চেলসি নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও দেখা যাবে নতুন কোচ। রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত কোচ আন্দ্রে ফ্লেচারের অধীনে বার্নলির মুখোমুখি হবে ম্যান ইউ। ম্যাচটিতে ইনজুরি কাটিয়ে ফিরছেন ব্রুনো ফার্নান্দেস ও মেসন মাউন্ট।
পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণভোটের প্রচারণায় ইসিকে মাঠে নামার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের। নির্বাচনে 7 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি। এবং বেগম খালেদা জিয়ার জীবনের শেষ দিন পর্যন্ত কোনো আপোষ করেননি, মন্তব্য আমির খসরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।